হাই, গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো। আজকের ওয়েদার ভীষণ খারাপ। মানে সেই ভোর 5টা থেকে উঠেছি, অস্মিও উঠেছে। কারণ একটা অবশ্যই আছে এত ভোর ভোর থেকে ওঠা, কিন্তু উঠেই মনটা আমার ভেঙে গেছে। কিন্তু তবুও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম মনের মধ্যে যে না, হয়তো সময় যত এগোবে, বেলা যত বাড়বে, হয়তো মানে ওয়েদারটা ঠিক হবে। কিন্তু এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 8টা বাজছে, আমাদের 9টার সময় বেরোনোর কথা, কিন্তু এখনো পর্যন্ত ওয়েদার সেই যাকে তাই। প্রচণ্ড কুয়াশা, তার সাথে ঠান্ডা হাওয়া। এই ওয়েদারে অস্মিকে নিয়ে বাইরে কোথায় বেরোনো অসম্ভব। তারপরে আবার অস্মির একটু ঠান্ডাও লেগেছে, সর্দিও রয়েছে। আজকে আবার সকালবেলা ঘুম থেকে যখন উঠলো তখন দেখলাম বাঁ দিকের চোখটা একটুখানি লাল লালও হয়েছে কোণের দিকটা। তো এই ওয়েদারে অস্মিকে নিয়ে বেরোনো সম্ভব নয়। অস্মি গতকাল থেকে, মানে ও শুধু অস্মি নয়, আমরা সবাই আর কি খুব এক্সাইটেড যে আজকে যাব। অনেক কিছু প্ল্যানিং করা ছিল। তারপরে মানে অস্মি তো বেশি খুশি, বাপ রে, মা কখন যাবে সে ভোর থেকে উঠে বলেই যাচ্ছে অস্মি আমাকে, ওর বাবাকে, যে আমি বর্ধমান যাব। সবাইকে বলছে, ও দাদু ঠাকুমা সবাইকে বলে যাচ্ছে আমি বর্ধমান যাব। মানে এত খুশি এত এক্সাইটমেন্ট, কিন্তু আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। মনটা ভীষণ খারাপ। মানে 8টা বাজছে, সকালে সমস্ত যা যা কাজ থাকে, একটা কাজ বাকি সমস্ত কিছু কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। আমি সেই সকালবেলায় উঠে যা সমস্ত জামা কাপড় ওয়াশ করা, সেই ওয়াশও করে আমি ছাদে মিলে দিয়ে এসেছি এই কুয়াশার মধ্যে থেকেও, যে যদি একটু আর কি বেলা করেও সূর্য মামার দেখা দেয়, যদি কুয়াশাটা কেটে একটুখানি মানে ওয়েদারটা ঠিকঠাক হয়, তাহলে আমরা আর কি যেতে পাই। কিন্তু আজকে সকালটা সত্যিই খুব খারাপ। কি ভেবেছিলাম আর কি হলো। আসলে আমাদের কিছু কাজও ছিল এবং অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল। অ্যাক্টিভিটি বলতে অস্মির বিশেষ করে খুশি হওয়ার কারণ আছে, এখানেতে একটু ঘোরাঘুরিও আছে। তো সেই জন্য হলো না, সব কিছুই পোস্টপোন হয়ে গেল। আজকে আমরা যেতে পারবো না, নেক্সট কোনো একটা দিন যাব। সামনে আবার আমাদের অ্যানিভার্সারিও আসছে, আসলে অ্যানিভার্সারির উপলক্ষেই আজকে যাওয়া। তাছাড়াও কিছু টুকটাক কাজকর্ম আছে, হলো না। সব কিছু প্ল্যান ক্যান্সেল শুধুমাত্র এই ওয়েদারের জন্য। সেই তোমাদেরকে বারবার বলি না, আমরা এক প্ল্যান করি আর ভগবান আর এক প্ল্যান সাজিয়ে রেখে দিয়েছেন, যে তোরা যা খুশি প্ল্যান করছিস কর, আমার প্ল্যান ঠিক করা আছে। যাক, চলো দিনটা শুরু করি মন খারাপ দিয়েই। সকালের যে একটা কাজ লাস্ট ছিল করতে, তো সেই কাজটা করতেই ছাদে এসেছি। বুঝতেই পারছো মনটা ভীষণ খারাপ। মানে কি বলবো, এই মন খারাপ করেও তো কোনো কিছু লাভ নেই, বা রাগ করে যে দুটো কথা বলবো তারও কোনো জায়গা নেই। কারণ এই রাগটা আমি করবো কার ওপর? কারণ এই রকমভাবে বদমাইশি, দুষ্টুমি, মানে যাই হোক সেই সমস্ত কিছু আমাদের সাথে প্রকৃতি করছে। কারণ কি দুষ্টুমি করতে চলেছে তোমাদের সাথে, তোমরা এই ভিডিওটাতেই তোমরা দেখতে পাবে। ছাদটার অবস্থা ভীষণ খারাপ জানো, যেতে যখন পারবোই না, তাই সেই জন্য ভাবলাম যাই ছাদটা একটু ভালো করে আর কি ঝাড় দিয়ে আসি। সেই সময়তেই যখন আমি এইভাবে ঝাড় দিচ্ছি, হঠাৎ করে দেখি সূর্যি মামা দেখা দিয়েছে। মানে একটু একটু করে আর কি সূর্যের আলো ফুটছে, সূর্য মামাকে দেখতে পাচ্ছি। দেখে আমার মুখে যে কি খুশি, মানে কি খুশির যে হাসি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের দাদাভাইকে চিৎকার করে বলে উঠলাম, দেখো দেখো রোদ উঠছে। আসলে কাল থেকে আমি এবং অস্মি ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য, কিন্তু যেতে না পেলে মনটা কেমন হয়। মেঘের আড়াল থেকে দেখো সূর্যি মামা দেখা দিয়েছে, নিয়ে আমার কি খুশি, কি মজা হচ্ছে। প্লিজ আর একটুখানি উদয় হন, তাহলে আমরা যেতে পাই। এই যে সূর্যি মামা, আর একটু বাস আর একটু উঠুন, তাহলে আমরা যেতে পাবো। মানে কুয়াশাটাতে কি বদমাস, মানে আমি কি বলবো। মেঘে যেন আর ঢাকা না যায়, যেন একদম কটকটা করে রোদ হয়, তবেই আমরা যেতে পারবো আজকে, না হলে ক্যান্সেল হয়েই গিয়েছিল। তাহলে সূর্য মামাটার ওঠার কি দেখা দিয়ে আর কি দরকার ছিল, মনে আবার একটু একটু করে আসা যাচ্ছে।
কাজটা তাড়াতাড়ি করে নিই। যে কয়েকটা দিন বাবার বাড়িতে ছিলাম, তো সেই কয়েকটা দিন আমাদের এই ছাদটার ওপর কাঠবেড়ালি, পাখি এরা তাণ্ডব চালিয়েছে। একটা ব্যাগের মধ্যে মানে একটা বস্তার মধ্যে আগড়া ছিল। আমরা লোকাল ভাষায় এটাকে আকড়া বলি, তোমরা হয়তো অন্য নামেও চিনতে পারো। মানে কি বলতো, ধান গাছে তো সমস্ত ধানগুলি একদম পুষ্টিযুক্ত পায় না, মানে পরিপূর্ণ পোষ্টাই ধান হয় না। কিছু কিছু এমন থাকে আর কি যেগুলো ভুয়া, মানে যার মধ্যে কোনো চাল থাকে না, মানে ধানটা ঠিকঠাক হয় না। তো ধান যখন ঝাড়া হয়, মানে যখন আর কি মাঠে থেকে ধান আসে, ধান যখন ঝাড়াই বাছাই হয়, তখন ওই ধান থেকেই আগড়াগুলো আলাদা করে রাখা হয়। আর সেই আগড়াগুলোকে বিভিন্ন কাজে আর কি ব্যবহার করা যায়। যেমন এখন আমি আমার ব্যবহার করি ঘুঁটে দেওয়ার কাজে ছাদে। এখানে আর মাটি ধুলো এই সমস্ত কোথায় কি পাবো, তো তার জন্য এই আগড়াগুলো আর কি আমি যত্ন সহকারে রাখি। আর এখানেতে ছাদের মধ্যে রেখে আমি আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম। তো সেই জন্য ওই কাঠবিড়ালি, পশু পাখি বলতে ওই কাঠবিড়ালি, যাই হোক কাঠবিড়ালি আর ওই পাখিরা আর কি তাণ্ডব চালিয়েছে পুরো ছাদটার মধ্যে, পুরো ছড়িয়ে ছিটিয়ে একসার কাণ্ড। আর তাছাড়াও আমাদের ছাদের ওই সাইডটাতে একটা নিম গাছ আছে, যদিও ডালগুলো সব তোমাদের দাদাভাই আর কি কেটে দিয়েছে আগেই, কিন্তু তা সত্ত্বেও যে কয়েকটা ডাল অবশিষ্ট আছে তারও পাতা টাতা এই সমস্ত কিছু পড়ে ছাদটা একদম পুরো নোংরা হয়ে গেছিলো। তাই সেই জন্য ভাবলাম যে ঝাড় দিয়ে ভালো করে যে ওই যে আগড়া বা এটা ওটা রয়েছে সেগুলোকে জড়ো করে ওই বস্তার মধ্যে ভালো করে ভরে রাখি, কারণ এগুলো আমার খুব কাজের জিনিস আর কি, মানে খুবই প্রয়োজনীয় জিনিস, একদানাও নষ্ট করা যাবে না এরকম মতো। তো সেই জন্য সেগুলোকে ভালো করে ঝাড় দিয়ে বস্তাবন্দি করে এই যে চটটার উপর আমি ঘুঁটেগুলো দিই, তো তার উপর ছড়িয়ে দিয়ে তারপর একটা একটা করে সমস্ত ঘুঁটেগুলো আমি দিয়ে দেবো। জানো তো, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে, তো সেই বলেছিল যে তোমাকে আজকে দিতে হবে না, এই কাজটা করতে হবে না, এই কাজটা আমিই করে দেবো, তুমি অন্য কাজ করো। কিন্তু দেখলাম যে সেই ভোরবেলা থেকে উঠে প্রায় সমস্ত কিছু কাজই আমার কমপ্লিট করা হয়ে গেছে, শুধু জলখাবারটা বানাতেই বাকি আছে। আর এখন যেহেতু খুব একটা বেলা হয়ও নি, আর অস্মিও খেলাধুলা করছে, সেই ফাঁকে ভাবলাম যাই, কাজ যখন হাতে নেই আর সময় যখন রয়েছে তো আমি গিয়ে দিয়ে আসি। নাহলে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো সেই আমাকে হেল্প করে, সে তো তোমরা জানোই। আর জানো তো ইদানিং তোমরা আমাকে, আমি তোমাদেরকে বলেছি যে আমার পায়ে বড্ড ব্যথা হচ্ছে। মানে যখন আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে প্রথম আসি, সে 2 দিনের জন্যই যাই হোক, 10 দিনের জন্যই যাই, যতদিনের জন্যই যাই, প্রথম যখন আমি এখানেতে আসি না, আমার প্রথম 2-3 দিন যে বিভৎস রকমভাবে পায়ে ব্যথাটা হয়, তারপর থাকতে 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 আমার পাটা সয়ে যায়। মানে কি বলবো, ওই যে শরীরের নাম মহাশয়, মানে প্রথম কি বলতো, ওখানে মাটিতে সেরকমভাবে অতটা চলাফেরা হয় না, বা মাটি যে কত ভালো সে আর তোমাদেরকে কি বলবো, যে মাটির বাড়ি, মাটির রাস্তাঘাটে কত ভালো সে আর তোমাদেরকে আমি কি বলি। হ্যাঁ, বর্ষাকাল কাদা হয়ে যায়, এটা ওটা প্রচুর অসুবিধা, কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, জানো তো। তো তারপরে যখন এই পাকা বাড়ি, পাকা শান, মানে এই বাঁধানো সব কিছুর উপরে যখন আমি চলি, খালি পায়ে ম্যাক্সিমাম সময় চলি, যদিও আমাকে ডাক্তারে খালি পায়ে চলতে একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছে, শুধু বলেছে যখন তুমি বিছানায় উঠবে, বিছানায় শুধু খালি পায়ে উঠবে, বাকি সময় মানে মাটিতে, মানে শান, মানে কি বলবো, এই পাকা দালান বা এই সমস্ত জায়গাতে আর কি আমাকে খালি পায়ে হাঁটতে বারণ করে দিয়েছে। মাটিতে আমি খালি পায়ে হাঁটতে পারি, কিন্তু এখানে আমাকে হাঁটতে পুরো বারণ করে দিয়েছে, কারণ আমার পায়ের তলার যে চামড়াটা সেটা প্রচণ্ড রকমভাবে নরম বা পাতলা, তো আমার প্রচুর অসুবিধা হয়, ডাক্তারও দেখিয়েছে এই কারণে। তো কিন্তু কি বলতো, সবসময় না জুতো পরা সম্ভব হয়ে ওঠে না, ম্যাক্সিমাম সময়, মোস্ট অফ দ্য টাইম আমি ওই খালি পায়েই আর কি দৌড়ে ফেলি, খালি পায়েই হাঁটা চলাটা বেশিরভাগ হয়ে থাকে, তো সেজন্য সমস্যাও আমার খুবই হয়। তো সেই জন্য 2-3 দিন খুব কষ্ট হয়, জানো তো। তারপর থাকতে থাকতে শুয়ে যায়। তো এখন আর যেমন থাকতে সেরকমভাবে অত বিভৎস রকমভাবে পায়ে ব্যথাটা এখন আর হচ্ছে না, হচ্ছে তবে খুব কম। আমি যখন নিচে আসি আর কি, ঘুটে দিয়ে যখন ঘাটে বালতিটা ধুচ্ছি, মানে যে গোবর নিয়ে গেছিলাম যে বালতি করে, সেই বালতিটা ধুতে গিয়ে দেখি এরকমভাবে ধমধম করে, মানে কি বলবো, ধমধম করে বলবো না, ঝরঝর করে, যাই হোক, আমাদের যে কলাই যে গাছগুলো, বাগানটা এটা রয়েছে, তো সেটা পুরো আর কি পড়ে যায়, মানে কোনো ঝড় নেই, জল নেই, বৃষ্টি নেই, কোনো কিছু হাওয়া নেই, তার মাঝখানেই পড়ে যায়। দেখি একটা কলা গাছ তো একদম পুরো ভেঙে জলের উপর পড়ে গেল, আর একটা জাস্ট পড়বো হয়ে আছে। আর সাথে সাথেই আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তাড়াতাড়ি যাও, গিয়ে ওই জায়গাটা পরিষ্কার করো। আমাদের আলু তোলা হচ্ছে, আমার শ্বশুরমশাই আলু লাগিয়েছে, তোমরা জানো আমাদের জমিতে আলু হয়েছে, প্রত্যেক বছরই হয়, আমার শ্বশুরমশাই চাষবাসগুলো করে থাকেন, উনি দেখাশোনা করেন। তো আজ থেকে সেই আলু তোলা হয়েছে, কিছু আলু আর কি এখানে আমার শ্বশুরমশাই তুলে এনে রেখেছেন। এগুলো সবই ওই চন্দ্রমুখী আলু, যেগুলো আমার শ্বশুরমশাই বলছিলেন আর কি, যে আলুগুলোর সাইজ দেখো কত বড় বড় হয়েছে, ছোট ছোটও আছে অবশ্য, সবই মিলিয়ে মিশিয়েই হয়, কিন্তু এইবারে আলুর সংখ্যাটা খুব ভালো হয়েছে, মানে আলু দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, সাইজটাও একদম ঠিকঠাক আছে, জানো তো। যাই হোক, আমি না এখন তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আগে
ওখানটা পরিষ্কার করে দিতে, কারণ যে জায়গাটাতে কলা গাছটা পড়েছে সেটা হচ্ছে আমাদের যে পাশের বাড়ি আছে, তো ওদের ঘাট, মানে ওরা নিত্য সময় মানে সবসময়তেই বলতে পারো ঘাটটা ইউজ করে, মানে পুকুরের ঘাটটা ওরা ইউজ করে, ওরা কাজকর্ম করে। তো ওখানে যদি ওইভাবে অগোছালো হয়ে থাকে বা যদি ওদের তো অসুবিধা হবে কাজ করতে, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাইকে বললাম যে সব কাজ ফেলে রেখে আগে তুমি ওদের ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে এসো, কারণ আমাদের জন্য যে অন্যদের একটুখানি অসুবিধা হোক সেটা আমরা চাই না। আর মানে ঠাকুরের অশেষ কৃপা তোমরা এটা বলতে পারো যে সেই সময় ঘাটে কেউ ছিল না। বাই চান্স যদি কেউ থাকতো, মানে তার গায়ের ওপর যদি পড়তো, কি বিপদটাই না হয়ে যেত। যখন আমি চোখের সামনে এইভাবে পড়তে গেলাম, আমি আগে দেখছিলাম যে ওই ঘাটে কেউ আছে কি না, তারপরে ভালো করে দেখলাম যে না, কেউ নেই। তো তারপরই আর কি বেশ ভালোই হলো, মানে ভগবান আর কি রক্ষা করেছেন এই আর কি। তো উনুন থেকে পাশগুলো বার করে গোয়ালের মধ্যে ছড়িয়ে দিয়ে এলাম। তো তোমাদের দাদাভাই আর আমি বুঝতেই পারিনি যে গাছটা জলের মধ্যে পড়ে গেছে ওই গাছটা কলার কাঁধি ছিল, মানে কাঁচকলার কাঁধি ছিল। তো সেও বুঝতে পারিনি, আমি তো বুঝতেই পারিনি। এই আলুটার সাইজ দেখো কীরকম একটা হার্ট শেপের মতো লাগছে না? আমার ভীষণ ভালো লাগলো, হঠাৎ করে নজরে এলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের দাদাভাইকে আমি বলছি, কী গো তুমি যে ওটাকে মানে ওটাতে যে কলার কাঁধি রয়েছে সেটা তো তুমি বলোনি আমাকে। তখন বলছে আমিও দেখিনি, যখন আর কি জল থেকে টেনে ওপরে তুলছি তখন দেখছি যে কলার কাঁধিটা রয়েছে। আর তোমাদের দাদাভাই কী করেছে জানো? এই দেখো সেই কলার কাঁধিটা, যেটা আর কি যে গাছটা পড়ে গেছে তার, আর ওর ওপর মাথার ওপরই আর একটা কলার কাঁধি তোমরা দেখতে পাচ্ছ। ওই যে দূরে দেখো কাণ্ডটা পুরো ভাসিয়ে দিয়েছে, মানে ওর মধ্যে থোড় আছে। মানে তোমাদের দাদাভাই বুঝতে পারিনি যে গাছটা ফুলে গেছে, ওর মধ্যে কলার কাঁধি আছে। আর যদি গাছ যদি না ফুলতো, মানে কলার কাঁধি যদি না হতো, তাহলে তার মধ্যে থোড় হতো না। তোমাদের দাদাভাই সেটাই ভেবেছে যে ফলেনি, যেহেতু ওর মধ্যে থোড়ও নেই, তো সেজন্য সে সেটাকে ভাসিয়ে দিয়েছে। কিন্তু ওর মধ্যে যে ফলে গেছে বা থোড় হবে সে সেটা বুঝতে পারেনি। মানে কি আর বলবো বলো। আর সে এমন ভাসিয়ে দিয়েছে, সে পুরো মাঝ জলে চলে গেছে, তাকে আনারও কোনো উপায় নেই। তো বলেছে যদি ভাসতে ভাসতে কোনো কিনারায়, মানে পুকুরের পাড়ে বা কোথাও কি যদি থেকে, তো সেখান থেকে তুলে নিয়ে আসবে। কিন্তু সে আর আজও তুলে নিয়ে আসা হয়নি, সে জলের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। যাই হোক, এখন আমি জলখাবারটা একটুখানি বানাবো। আরও সে সমানে আমার সাথে ঘুরঘুর করেই যাচ্ছে। আসলে ও অনেকক্ষণ আগেই এসেছে, কিন্তু এই অস্মি রানী আর আরশি রানীর মধ্যে যে কখনো ভাব, কখনো যে ওদের ঝগড়া, মানে কখন যে কি হচ্ছে তোমরা কেউ ধরতে পারবে না, আমি নিজেই ধরতে পারি না। তো যাই হোক, ওদের মধ্যে এখন খুব ঝগড়া চলছে, মারপিট চলছে। তাই আরুষিকে বললাম তুই অস্মিকে ছেড়ে দে, তুই আমার সাথে খেলবি আয়। তো একটা কলা পাতা কেটে নিয়ে আসতে বললাম তোমাদের দাদা ভাইকে। তো ভাবলাম যে এই কলা পাতাটাতে মা আমি একটুখানি খাবো আর কি, ভাত। যাই হোক, মানে এরা কেউ অতটা পছন্দ করে না, কিন্তু আমিও ভীষণ পছন্দ করি এই কলা পাতায় কোনো কিছু খাবার খেতে। আমার মেয়েটাও ভীষণ পছন্দ করে জানো। মেয়েটা ঘরের মধ্যে রয়েছে, সো সে এখনও দেখেনি, ওকে আর কি একটু দেখাবো। তার সাথে আরুষির সাথে একটুখানি দুষ্টুমি চলছিল। আরুষিকে আমার কাছে বসিয়ে রেখে এখন আমি উনুনটা ধরাবো। তোমরা মানে তোমাদের মধ্যে একজন দিদি, আমার খুব একজন প্রিয় দিদি, কাল যখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এক বস্তা ঘুটে নামিয়ে নিয়ে আসছিলাম ছাদ থেকে, মানে কি করব বলো, আমার কিছু করার নেই। মানে সেই সময় তোমাদের দাদাভাই মানে অস্মির বাবা বাড়িতে ছিল না, থাকলে ওকেই বলতাম যে তুমি ছাদ থেকে নামিয়ে এনে দাও। আর ও না নামিয়ে দিলে কে আর নামিয়ে এনে দেবে বলো, সে আমাকেই নামাতে হবে, সে যত কষ্ট করেই হোক না কেন। তুলে তুলে যদি নামিয়ে না আনতে পারতাম, টেনে টেনেও আমাকে নামাতে হতো। কিছু করার নেই, এরই নাম সংসার। যতক্ষণ তুমি যেরকমভাবে যত রকমভাবে পারছো কাজ করতে, তোমাকে করে যেতেই হবে। আর ওপর থেকে না নামালে তো আমি রান্নাও করতে পারবো না। যাই হোক, ওখানে রান্নার মানে আমার যে ঘরের ভেতরে যে রান্নাঘরটা আছে, তো সেই রান্নাঘরটা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি, কিন্তু তার থেকে অনেক আরামে এখন আমি এখানেতে রান্না করি বসে বসে, খুব সুখ পেয়ে গেছি। তাছাড়া আজকে তো ওয়েদার ভীষণ ভালো, এক ফোঁটাও রোদের দেখা নেই, মানে রোদটা সেরকমভাবে গায়ে লাগছেই না। তো যাই হোক আর কি, মানে ভীষণ আজকে আরামে রান্না করব এই ভেবেই আর কি এখানেতে সুন্দর করে আর কি উনুনটা ধরাচ্ছি। সেই ফাঁকি আমার মহারানী এসে দুষ্টুমি শুরু করে যে তুই কেন আমার মায়ের কাছে এসে বসেছিস। কিন্তু একটুখানি আর কি ওকে শাসন করছিলাম, সেই জন্যই হাতে লাঠিটা নিলাম। এরপরে ওনাদের শুরু হবে পাকা পাকা কথা, পাকা পাকা গল্প। আমার এইভাবেই দিন কাটে জানো। এই ছোট্ট ছোট্ট দুটো তোতা পাখি আছে, বাট ম্যাক্সিমাম সময় দুটো তোতা পাখি বাড়িতে থাকে না, কিন্তু যখন বাড়িতে থাকে ভীষণ ভালো লাগে। আমি সারা রাত কাশছি। তো মা টিপে দিচ্ছে, তাও কমছে না।
আমার পিঠে লাগছিল, আমার পেটে লাগছিল, তারপরে এখানটা লাগছিল, এই রোদ তো গায়ে লাগে না, না এটা তো মূল্য নেই, এখানটা লাগছিল, একদম ভাগ্যি ধরবে, কিন্তু পড়া যাবে না। মাছ লাগবে কেন না? আমি তো ইয়ে করছিলাম, তারপরে ঠান্ডা লাগা আছে, তারপরে চোখটা লাল হয়ে গেছিল। তারপরে আমি কাঁদতে শুরু করে দিয়েছি, চোখে জল, তারপর আমি কাঁদতে শুরু করে দিয়েছি। তারপরে আমি করে বন্ধ করে শুয়ে দিয়েছিলাম। তারপরে মা, এই জানিস মা, আমি ঘুমছিলাম তখন মা এই একটা চোখ খুলতে পারেনি। তারপরে মা আমার গায়ে হাত দিচ্ছে। তারপরে আমি ওনাকে ধরছি করে। জানিস আমাদের পিছনে এই জানিস আমি তো একটা আওয়াজ পাচ্ছি, তখন কুকুর আছে দিয়ে তখন বাবা কোলা পাতাগুলো রেখেছিল। তারপর আমি একটু শুনতে পাচ্ছি একটা ভালো বালু দিয়ে কিচিরমিচির কথা বলছে, মনে হচ্ছে চুরি আওয়াজ করছি। কি করতে বলছিল, আমি কথা বলছিল কিচিরমিচির করে। আরশি জানিস আমার কথাটা শোন, জানিস আমরা মেঘমেলে ঘুরছিলাম, মা তারপরে কত আলু দেখতে পেয়েছিস, হ্যালো, হ্যাঁ একটা কাজল আলু দেখো শুরু আছে, আমি তোমাদের নামবো, হ্যালো এই তুই এই বন্ধনে আমি কলকাতায় একটা আসলে একটা আইফোন আনবে তো, আনতে পারবো না। হ্যালো, হ্যাঁ শুধু বলে দেখবি ও বাবা, এই সোজা বসে তুমি তো বলো না। সবাই ঠিক বলে এটা সত্য না, আমি তো একটু দেবো। রোদটা যেন আমাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলছে, যেন মনে হচ্ছে প্রকৃতি আমাদের সাথে লুকোচুরি খেলছে। এই একটু করে রোদ উঠছে, মনে একটুখানি আশা জাগছে, আবার সেই রোদ মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, মানে সূর্যি মামা মেঘের আড়ালে লুকিয়ে পড়ছেন। তখন সেই আমার মনে হচ্ছে যে ভগবান তুমি কি আমাদের সাথে লুকোচুরি খেলছো, একটু করে আমাদের মনের মধ্যে আশা জাগাচ্ছ, আবার সাথে সাথে সেই আশাকে নিরাশায় পরিণত করছো। মানে আজকের দিনটা কিভাবে শুরু করার কথা ছিল আর কিভাবে হচ্ছে দেখো। এই সময় কিন্তু আমরা বেরিয়ে পড়তাম বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে, আর সেই সময়তে আমি এখন এইভাবে বসে বসে জলখাবার বানাচ্ছি। জলখাবারও অনেকক্ষণ আগে বানিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে সবটাই আর কি গড়িমসিভাবে চলছে। যাই হোক, আজকে জলখাবারে সেরকমভাবে কোনো কিছু বানানোর নেই। আমার শাশুড়িমা বললেন একটুখানি আলু ভাজাই বানাও, মানে এই যে আলুগুলো আর কি তুলে আনা হয়েছে, নতুন আলু বাড়ির গাছের আর কি, তো সেই আলুরই, যদিও নতুন আলু তোমাদের দাদাভাই এর আগে এনেছে হাট থেকে, কিন্তু বাড়ির নয়। ওকে দাও, ওকে তোলো, দেখো এসো, বলো কত বড় আলু দেখাও, আলু দেখাও হাতে করে, দুজনে আলু নিয়ে গরম উঠে গেছে, তাড়াতাড়ি কর। কি করে যেতে হবে না, আমি তোমাকে বললাম না যে হবে। এই একটু মাছটা ভাজতে হবে, তাহলে ওকে ছেড়ে দিয়ে, হ্যাঁ ওকে ছেড়ে দাও। এখন না পাক করতে গেলে এই যা কাকে দেবো
দেবো বল। আমাকে না হা হা কর, হ্যাঁ অস্মি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরসিয়া তোদের থেকে বড় মাছটা এখানকার। দেখ আরুষি কেমন সাহস, দেখ দেখেছিস আরুষির কেমন সাহস, আরুষি কেমন ধরেছে দেখ, আরুষি কত সুন্দর ধরেছে। দেখি অস্মি একবার ধর তো, অস্মি, অস্মি একবার ধর ধর ধর, আরুষি ধর তো, এই দেখ অস্মি হচ্ছে আমাদের ঘিন কিনে, ওর গায়ে হাত দেবে না, ওইরকম করে হাত দেবে। দেখ আরুষি কত সুন্দর হাত দিচ্ছে, তোর মতো ঘিন ঘিনে নয় আরুষি। বাচ্চাগুলো এখন মাছ নিয়ে খেলা করছে, খেলুক। সেই ফাঁকে চলো তোমাদের একজনের কমেন্ট পড়ি। এমন একটা কমেন্ট যেটা আমার মন ছুঁয়ে গেছে। আজকে আমি আমার ভিডিওতে যার কমেন্টটি পড়ব তিনি হলেন দিশা ঘটক। তিনি বলেছেন, তুমি বড় লক্ষ্মী মেয়ে গো, সদাই হাসি মুখে থাকো, এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। এই রকমই থেকো সুমনা, কারণ হাসির থেকে বড় কিছুই থাকতে পারে না। তুমি আমার মেয়ের মতন, তবুও তোমার থেকে অনেক কিছু শিখছি, কি করে যে কোনো সিচুয়েশনে হাসি মুখে মানিয়ে নেওয়া যায়। এটাই তোমার বড় গুণ। তুমি সারা জীবন খুব ভালো থাকবে, খুব সুখী হবে, এই আশীর্বাদ করি। অনেক আদর ভালোবাসা তোমাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে কাকিমা, অনেক অনেক ধন্যবাদ। আমার এই জীবনে চলার পথে আমার একমাত্র তোমাদের থেকে তোমাদের এই আশীর্বাদটুকুই কাম্য। এই আশীর্বাদের মূল্যই আমার কাছে অমূল্য সম্পদ। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।